আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ আব্দুল খালেক ভুইয়া। আজকে আমরা মুসলিম কাপড় এবং জামদানির উপরে বিশেষ একটি প্রতিবেদন করেছি, যেটি আপনারা বিস্তারিতভাবে আমাদের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখন আমি বর্তমানে উপস্থিত আছি ঢাকা মুসলিম হাউস তারব পৌরসভার একবারে শীতলক্ষা নদীর পাড়েই সরকার যে ঢাকায় মুসলিম হাউসে যে একটি প্রজেক্ট করেছে, যে রিসার্চ সেন্টার মুসলিম হাউস যে রিসার্চ সেন্টার রয়েছে, সেই রিসার্চ সেন্টারে আমি আছি। 170 বছর পূর্বে এই মুসলিম কাপড় কিন্তু বাংলার মাটি থেকে কিন্তু হারিয়ে গিয়েছিল। সেই মুসলিমকে আবার সরকার নতুনভাবে মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আজকে এই ঢাকায় মুসলিম রিসার্চ সেন্টারটি করেছেন। সেখানে ভবিষ্যতে আমরা যারা মুসলিম কাপড় সম্পর্কে জেনেছি কিন্তু কখনো দেখি নেই, আমরা ইনশাল্লাহ এই রিসার্চ সেন্টারের মাধ্যমে আমরা মুসলিম কাপড়কে দেখব। সারা বিশ্বে আবার নতুনভাবে এই মুসলিম কাপড় রপ্তানি হবে এবং মানুষের হাতে পৌঁছে যাবে, সেই আশাই করছি। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন। আমাদের যে জামদানি এবং মুসলিম কাপড়ের যে উৎপাদন, বাজার ব্যবস্থাপনা এবং সেটাকে কিভাবে তৈরি করা হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ও একদল নিষ্ঠাবান গবেষকের হাত ধরে 170 বছর পর ফিরে এসেছে ঢাকায় মুসলিম। এক সময় বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ কদর পেত আমাদের দেশের তাঁতিদের হাতে বোনা এই কাপড়। 1850 সালে শেষবারের মতো মসলিনের প্রদর্শনী হয়। 170 বছর পর 2020 সালে আবার ঢাকায় তাঁতিরা বুনছেন মুসলিম। গবেষকদের মতে 250 কাউন্টের চেয়ে মিহি সাদা সুতো দিয়ে মুসলিম তৈরি করা হতো 100 বছর আগে। রাজ পরিবারের মেয়েদের পছন্দের শীর্ষে থাকা এই শাড়ি বোনা হতো কার্পাসের সুতায়। সেই জন্য একসময় বৃহত্তর ঢাকার মেঘনা ও শীতলক্ষা নদীর তীরে সংলগ্ন অঞ্চলে হতো ফুটি কার্পাসের চাষ। সেই সুতা তৈরি হতো নদীর তীরে নৌকায় বসে আর্দ্র পরিবেশে। ব্রিটিশ শাসনামলে কলকারখানা থেকে সাশ্রয়ী কাপড় আসায় একসময় হারিয়ে যায় দীর্ঘ সময় নিয়ে মসলিন তৈরির তাঁত ও সুতা। এটি হচ্ছে নোয়াপাড়া গ্রাম। রাজধানী ঢাকা থেকে 30 কিলোমিটার দূরে শীতলক্ষা নদীর পাড়ে তারব পৌরসভার অন্তর্গত দেশের একমাত্র বেসিক শিল্প নগরী অথবা জামদানি পল্লী এটি। এই বেসিক নগরীতে কয়েকশো নারী পুরুষ তাঁতি মিলিয়ে প্রায় 1000 খানেক কারিগর রয়েছে সেখানে। অনেক প্রাচীনকাল থেকেই এখানে জামদানি শাড়ি তৈরি হচ্ছে। বংশ পরম্পরায় এই ঐতিহ্যবাহী পোশাক শিল্পের শিল্পী তৈরি হয় পরিবারের আনুষ্ঠানিক শিক্ষায়। বিভিন্ন ধরনের শাড়ি তৈরির তাতে আংশিক বা পুরোপুরি যন্ত্রের ব্যবহার শুরু হলেও জামদানি তৈরির তাঁত এখনো পুরোপুরি তাঁতির হাত ও পায়ের ব্যবহার পরিচালিত হয়, যন্ত্রের কোনো সম্পর্ক নেই। জামদানি কাপড় তৈরির জন্য রূপগঞ্জের খ্যাতি দীর্ঘদিনের। ইতিহাস থেকে জানা যায় মসলিনের হাত ধরেই এই বাংলায় আসে জামদানি। পুরো গ্রাম জুড়েই প্রায় গ্রামে তাঁতিদের নিখুঁত হাতের ছোঁয়ায় জামদানির উৎসব লেগেই থাকে। জামদানির সুতা প্রথমে ঘরে বা শীতলক্ষা নদীর পানিতে ভিজানোর পর রং মেশাতে হয়। এরপর সেগুলো বাড়ির সামনে সারিবদ্ধভাবে সাজিয়ে রোদে শুকাতে হয়। কিছু প্রক্রিয়া অনুসরণ করে সুতাগুলোকে তাঁতের উপযোগী করে তোলা হয়। জামদানি শাড়ির সুতাগুলো সাধারণত 32 থেকে 250 কাউন্টের হয়ে থাকে। জামদানি সুতার কাউন্ট হলো জামদানি শাড়ি বুনতে যে সুতা ব্যবহৃত হয় সে সুতার পুরুত্ব বা কোয়ালিটিকে বোঝায়। জামদানি শাড়িতে ব্যবহৃত সুতা কত কাউন্টের তা সাধারণ ক্রেতা বা সেলারের পক্ষে বোঝা অনেকটা অসাধ্য, তবে যারা কাউন্ট পড়াশোনা করেছে তারা বলতে পারবে।
চাহিদা অনুযায়ী যে কোনো সুতার দোকান থেকে কালার করে নেওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি জামদানি বেসিকে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা সুতার দোকান। এখানে বিভিন্ন কালারের সুতার রং করা হয়। তাঁতিরা তাদের প্রয়োজন অনুযায়ী যে কালারের রঙের সুতার প্রয়োজন পড়ে তারা এখান থেকে এসে সেই সুতার কালার করে নিয়ে যায়। তো আজকে আমরা সেই প্রতিষ্ঠানেরই একজন মালিকের সাথে কথা বলছি। ভাই, আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ ফাইজুর রহমান সোহাগ। আপনি কতদিন ধরে এই সেক্টরে আছেন? আছি ধরেন না প্রায় 10 বছর। 10 বছর। হ্যাঁ। তো বর্তমানে কি অবস্থা আপনাদের এই শিল্পে? আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। সরকার থেকে কোনো সাপোর্ট, কোনো সাহায্য সহযোগিতা কিংবা ভবিষ্যতে আরও আপনাদের এই জামদানি সেক্টরে ভালো একটা যুপোপযোগী কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? সরকারি থেকে বলতে গেলে যে বিসিকটা হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান। বিসিক শিল্পনগরী এটা। আর আগে জামদানির যথেষ্ট খারাপ ছিল। করোনাকালীন পরিস্থিতির সময় তাঁতিরা অনেক কষ্ট করছে, অনেক অভাবে ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনলাইনের বদৌলতে জামদানির পরিস্থিতি যথেষ্ট ভালো। বর্তমানে আমরা যেটা জানি যে জামদানির পাশাপাশি আপনাদের মুসলিম কাপড়ের একটা পদক্ষেপ সরকার নিয়েছে, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, জানি। তো সে সম্পর্কে আপনি কিছু বলেন। সেটা হচ্ছে আপনার আমাদেরই নোয়াপাড়া গ্রামেই তারাবের আগে আর কি লঞ্চঘাট বলে ওই এরিয়ার মধ্যে সরকার মুসলিম জামদানিরে ফিরে আনার জন্য একটা উদ্যোগ নিছে। সেখানে সরকার ভালো একটা অ্যামাউন্ট দিছে। সেখানে সরকারিভাবে কিছু তাঁতি নিয়োগ দিছে। তারা ওই প্রাচীন যে জামদানি ছিল হাতে সুতা পাকাইয়া অরিজিনাল জামদানি করে, সেটা মুসলিম জামদানি বলে। সেটা খুব ভালো মানের শাড়ি আর অনেক দামি শাড়ি। আর সেটা মেশিনে মুসলিম বাদেও আমাদের যে জামদানি আছে, নর্মাল যে জামদানি আছে, সেটাও মেশিনে বানানো সম্ভব না, এটা হাতেই করতে হবে। আপনারা যে সুতাগুলো ইউজ করতেছেন, এই সুতাগুলো কিভাবে, কোত্থেকে আসে? আমরা সাধারণত এই সুতার বাজার আছে নারায়ণগঞ্জ টান বাজার বলে, সেখান থেকে আমরা বিভিন্ন কোম্পানির সুতা। বাজার ব্যবস্থা কেমন? বাজার ব্যবস্থা এখন যথেষ্ট ভালো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনারা জামদানির যে কাপড়ের যে মূল রসদ যে সুতাটা, সেই সুতাটাকে ওনারা এখান থেকে কালারিং প্রসেসিংটা করে তারপরে তারা বিক্রি করে। এবং এখানে বর্তমানে করোনা পরিস্থিতির পর থেকে বর্তমানে এখন জামদানি দিন দিন আরও ভালো পজিশনে যাচ্ছে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে জামদানির পাশাপাশি আপনার মুসলিমের একটা আবির্ভাব ঘটতেছে। জামদানি হলো কাপাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র, যার বয়ন পদ্ধতি অনন্য। জামদানি বুননকালে তৃতীয় একটি সুতা দিয়ে নকশা ফুটিয়ে তোলা হয়। মসলিন বয়নে যেমন ন্যূনতম পক্ষে 300 কাউন্টের সুতা ব্যবহার করা হয়, জামদানি বয়নে সাধারণত 26, 80, 84 কাউন্টের সুতা ব্যবহৃত হয়। জামদানি শাড়ি অত্যন্ত যত্ন করে এবং সময় নিয়ে তৈরি করা হয়। হাতে তৈরি এই জামদানি শাড়ি বানাতে সময় লাগে 1 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত। তবে শাড়ি বানানোর নির্ভর করে কাজের মান এবং ডিজাইনের উপর। ডেমরা ও বেসিক জামদানি পল্লীতে 2টি বিখ্যাত হাট বসে। প্রতি শুক্রবার ভোর রাতে এই হাট বসে। ভোর 3টা, 3:30টার দিকে বিভিন্ন এলাকা থেকে তাঁত মালিকরা তাদের 1 সপ্তাহে তৈরি শাড়ি নিয়ে হাটে আসে। বিভিন্ন এলাকা থেকে পাইকাররা সেখানে গিয়ে জামদানি কিনে নিয়ে যায়। বাহারি নকশা আর বুননের বিশেষত্বের কারণে জামদানি শাড়ি অন্য যে কোনো শাড়ির চাইতে বেশি প্রিয় এবং আলাদা। বাঙালি নারী যেমন শাড়ি ভালোবাসে, তেমনি ঢাকাইয়া শাড়ি জামদানিও তাদের বেশ প্রিয়। শুধু যে বাঙালি এই শাড়ির প্রেমে মগ্ন তা কিন্তু নয়, বিশ্বের দরবারেও আছে এর ব্যাপক চাহিদা। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি জামদানি বেসিকে, জামদানি পল্লীতে, যেখানে জামদানি শাড়ি তৈরি করা হয়। এবং কত সুন্দর
জামদানি শাড়ি তৈরি করা, আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জামদানি বেসিকেই কিন্তু অরিজিনাল জামদানি শাড়ি তৈরি করা হয় এবং এটা সারা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে কিন্তু রপ্তানি করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে খুব সুন্দর একটি শাড়ি তৈরি করা হচ্ছে। হ্যাঁ, তো এই ভাইয়ের সাথে আমরা কথা বলবো এখন যে উনি কিভাবে কাজগুলো করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রায়হান। এই যে জামদানির কি শাড়ি তৈরি করছেন এখন? এটা মুসলিম জামদানি। এটা হচ্ছে মুসলিম জামদানি। আচ্ছা, এই শাড়িটা তৈরি করতে কেমন সময় লাগে? এটা ডিজাইনের উপর নির্ভর করে, কোনোটা 1 সপ্তাহ লাগে, 15 দিন লাগে, 2 মাসও লাগে, 3 মাসও লাগে। এই সুতাগুলো কোত্থেকে সংগ্রহ করেন? এই ঢাকা থেকে, কারখানা থেকে আছে। কত বছর এই জামদানির পিছনে আছেন? আমি আছি না হলে তো 15 বছর হইব। জামদানির প্রধান বৈশিষ্ট্য এর জ্যামিতিক নকশা। এই জ্যামিতিক নকশায় ফুটিয়ে তোলা হয় নানা ধরনের ফুল, লতাপাতা, কলকা সহ নানা ডিজাইন। জামদানির ডিজাইন বিভিন্ন ধরনের হয়ে থাকে, তার মধ্যে পান্না হাজার, তেসরা, পানসি, ময়ূরপঙ্খী, বটপাতা, করলা, ঝাল, বুটিদার, জলপাড়, দুবলি, ডুরিয়া, বলিহার, কটিহার, কলকাপাড় ইত্যাদি বেশি প্রচলিত। জামদানি শাড়ি অনেক প্রকারের হয়, তবে প্রাথমিকভাবে জামদানি শাড়ি উপাদান অনুযায়ী 3 প্রকার। হাফ সিল্ক জামদানি, যার আড়াআড়ি সুতোগুলো হয় তুলার আর লম্বালম্বি সুতোগুলো হয় রেশমের। ফুল কটন জামদানি, যা সম্পূর্ণ তুলার সুতায় তৈরি। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি জামদানি কারখানাতে। আজকে যে কারখানার মালিক, ওনার সাথে আমরা কথা বলছি এই বর্তমানে জামদানির বিষয় নিয়ে। আপনার নামটা কি? আমার নাম বাদল, মোহাম্মদ বাদল। আপনি কত বছর এই পেশার সাথে সম্পৃক্ত আছেন? এই 30 বছর ধরে। 30 বছর। 30 বছরে কতটুকু মানে অগ্রসর হয়েছেন? আগাইছি, অনেক ভালোই আগাইছি ইনশাল্লাহ। আচ্ছা, বর্তমানে আপনার এই জামদানি ফ্যাক্টরিতে কতজন শ্রমিক কাজ করছে? আমার এই জামদানির মধ্যে 2 জনে তো দইরা, পরে আস্তে আস্তে আগাইতে 5টা 2টা 3টা করতে 15টার মাঝে আইছি, মানে 30 জন লোক খাটে আমার আন্ডারে। আচ্ছা, তো বর্তমানে তো আপনারা জানেন যে জামদানির পাশাপাশি মসলিন কাপড়ের একটা আবির্ভাব ঘটেছে বাংলাদেশের সরকার, সেটার জন্য একটা প্রতিষ্ঠানও খুলছে। সেই প্রতিষ্ঠানটা কোথায় সেটা কি জানেন? না, এটা তো আমি তো বলতে পারি না। এটা হচ্ছে আপনাদের তারাবো যে পুরন পৌরসভা আছে, পৌরসভার এখানে, হ্যাঁ, ওইখানে একটা জামদানি, হ্যাঁ, মুসলিম কাপড়ের একটা প্রতিষ্ঠান সরকার খুলেছে। অনেকে যারা অত্র এলাকাতে জামদানির ব্যবসা করে, যাদের কারখানা আছে, অনেকে এখনো অবগত না। তো প্রতিনিয়ত আমরা নিউজের মাধ্যমে বিভিন্নভাবে সবাইকে জানানোর চেষ্টা করছি যে জামদানি কাপড়ের পাশাপাশি মুসলিম কাপড়টা যাতে এটা আস্তে আস্তে মানুষের কাছে যাতে বিস্তৃতি লাভ করে এবং মানুষ যাতে এখান থেকে, কারণ সারা বিশ্বে সবচেয়ে দামি কাপড়ের মধ্যে মুসলিম কাপড় কিন্তু অন্যতম। তো ইনশাল্লাহ আপনারা যদি জামদানির পাশাপাশি মুসলিম কাপড়ের প্রশিক্ষণ দেওয়া হয়, আপনারা কি সেটাতে আগ্রহী হবেন? ইনশাল্লাহ। সরকার সুযোগ দিলে হইতাম না, সরকার সুযোগ দেয়, যদি এটা আমরা তৈরি করতাম, সিস্টেম করে দিতাম, আমরা করবো। আচ্ছা, তো বর্তমানে আপনাদের জামদানি কাপড়ের যে সুতোগুলো, ওগুলো কোথেকে আসে? এটি নারায়ণগঞ্জেতে, তারপরে রসুনদিতে, বাবুরাতে, তারপরে অনেক বিভিন্ন ইয়েতে আনে যারা। ওইখানে দোকানগুলো থেকে আপনারা সংগ্রহ করেন? আমরা নপাড়া বাজারের থেকে আনি। আচ্ছা, তো এই যে জামদানির যে একটা ঐতিহ্যবাহী একটা কাপড়, সেটা কি আপনার কাছ থেকে প্রচলিত না আপনার পূর্বপুরুষরা সে একই কাজ করেছে? এইটা মনে করেন সবাই দেখে দেখে কাজ করে, তারপর আবার নিজের আন্ডার তো করি, নিজের মাথা খেলায় করি, বুঝছেন না? এটা তো কেউ ইয়ার থেকে না, এটা আমরা ওই আপনার পরিবারের যেমন আপনার বাবা কিংবা আপনার নানা, ওনারা কি এই পেশার সাথে সম্পৃক্ত? না, হারাছিল না, আপনার থেকে শুরু? আমরা শুরু, তারপর আমার আগে করছে হারা, কিন্তু আমার আব্বার আগে করে নেই, এই দাদারা করছে অনেক কামলে সঙ্গে। তো আমরা আপনার এই জামদানি কাপড়গুলো কারা নেয়? এই জামদানি কাপড় বিভিন্ন দেশের মানুষ, এটা কারা নেই, এটা তো মানে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের লোককে এখানে আসে আপনার কাছ থেকে? আমার কাছে আসে না, আয় নেই। তারপরে আমরা তো পর্যটক বেশি, তারপরে বাইরের জায়গায়, ইন্ডিয়া জায়গা, তারপরে পাকিস্তান জায়গা, তারপরে ইটালি জায়গা, অনেক দেশের জায়গা। তার মানে এই জামদানি কাপড় বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে আপনারা রপ্তানি করেন বিভিন্ন মাধ্যমে? আচ্ছা আচ্ছা, তো এই যে জামদানির যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে কি আপনার সামনে? আমার একটু আগ্রহের চেষ্টা আছে, সরকার একটু
দেয়, পরিবর্তন দেবেন, এটা যারা এই কাজ করতেছে এখন দিয়ে আমরা একটা কিছু করতে পারিনি, আমরা তো আশায় ইয়ে করতেছি যাতে আগ্রহী এখন তো আমরা তো সরকার তখন তোমার কিছু পাইনি আমরা, এই যার জন্য আমরা তো কিছু আগ্রহীতে পারতেছি না বুঝছেন। সরকার যদি আমার দিকে চাইতো তো আমরা এটা আরো একটু আগে যেতাম গা। লেজ্জি মূল্য আমরা ভাই না বুঝছেন, লেজ্জি মূল্য তো যারা বিক্রি করে হ্যাঁ লাভ করতেছে, আমরা তো যে সারি 2টা কর্মচারী খাটায় কাজ করি, আমরা মানে এই লেজ্জুর দাম পাইতেছি না। মোহাম্মদ বাদল হোসেন যেটা বলতেছে যে উনি এই জামদানির প্রসারণা আরো বেশি করে করতে চান, আমি আর করতে যদি ভবিষ্যতে সরকার যদি সেখানে এসে সাহায্য সহযোগিতা করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মসলিন কাপড়, যে কাপড়ের খ্যাতি কিন্তু সারা বিশ্বে আছে এবং সরকার কিন্তু এই মসলিন কাপড়ের জন্য কিন্তু বিশেষভাবে ব্যবস্থা নিয়েছে এবং তারা কিন্তু মসলিন কাপড়ের প্রতিষ্ঠান করেছে। তো ওনারা বলতেছে যে আমরা যেহেতু জামদানি কাপড় তৈরি করি এবং মসলিন কাপড়টা কিন্তু আরও বেশি সেন্সিটিভ, সেটা কিন্তু আরও বেশি যত্ন সহকারে করতে হয়, অনেক কাজ রয়েছে এখানে। তো ওনাদেরকে যদি ঠিকঠাক মতো প্রশিক্ষিত করা যায়, অবশ্যই ওনারা এখান থেকে মসলিন কাপড় কিন্তু জামদানির পাশাপাশি তারা কিন্তু উৎপাদন করতে পারে এবং বিদেশে কিন্তু রপ্তানি করতে পারবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ বাদল সাহেব। তো আমরা যেটা বুঝলাম যে সরকার যে পদক্ষেপ নিয়েছে শেষ অনুপাতে ওনারা যদি সরকার যদি এখানে যদি একটু দৃষ্টিগোচর দেয়, এই এলাকাতে নারায়ণগঞ্জের বিভিন্ন পাড়া মহল্লায় এই ছোট ছোট তাঁতের কিন্তু ফ্যাক্টরি রয়েছে, যেখানে বাদল সাহেবের মতো বিভিন্ন লোকেরা কাজ করে থাকে এবং দেশের অর্থনীতিকে আরও বেশি করে চাঙ্গা করে তুলছে। তো ভবিষ্যতে এই তাঁত শিল্পকে আরও বেশি প্রসারিত এবং এগিয়ে নিয়ে যাবে এই বাদল সাহেবের মতো লোকেরা। এবং বর্তমানে সরকার যে পদক্ষেপ নিয়েছে মুসলিম কাপড়ের জন্য, আমরা প্রতিনিয়ত ইনশাআল্লাহ এই মুসলিম কাপড় এবং তাঁত উভয়ে একত্রিত হয়ে একটা শিল্প, একটা বিপ্লব প্রতিষ্ঠিত হবে এবং দেশের অর্থনৈতিক চাকাকে আরও স্বাবলম্বী করে তুলবে, সে আশা ব্যক্ত করছি।